নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2026 যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব খারাপ সময়, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। শুরু থেকে এখনো পর্যন্ত যা যা আমরা দেখে আসছি তাতে মোটামুটি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস যে আর টিকবে না, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ জলবৎ তরল হয়ে যাচ্ছে সকলের কাছে। যেভাবে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে একদম গিয়ে মুখ থুবড়ে পড়লো এই রাজ্যের রাজ্য সরকার, যেভাবে বাজেট নিয়ে কার্যত একদম জগা খিচুড়ি জায়গায় পৌঁছে গেছে এই রাজ্যের রাজ্য সরকার, এই বাজেট ক্রমশ তাদের বিরুদ্ধেই বুমেরাং হয়ে যাচ্ছে। আর অন্যদিকে ভোট ভোট ভোট, যে ভোটকে কেন্দ্র করে টিকে থাকার লড়াই তৃণমূল কংগ্রেস করতে চাইছে, সেই ভোটে তারা যে হারছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ এসআইআর যেটা নিয়ে আতঙ্ক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কার্যত প্রায় শেষের দিকে, এবং এর ফলে যে নাম বাদ যাচ্ছে এবং যে নাম বাদ গেছে, যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুব চিন্তিত, সেটা নিয়ে যে নাটক তিনি তৈরি করেছেন, সেই নাটক কিন্তু কার্যত সব শেষ হয়ে গেছে। আর এটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র খেলা মেলা আর উপঢৌকন মানে ভাতা, এই সমস্ত দিয়ে টিকে থাকার চেষ্টা করছেন আরো একবার, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সবকিছু তার গুলিয়ে গেছে। তিনি ভাবেননি যে সুপ্রিম কোর্টে তিনি গিয়েছিলেন, গিয়ে বলে এসছেন যে সুপ্রিম কোর্টে গিয়ে আমি লড়াইলাম, বাংলার জন্য লড়াইলাম। যদিও তিনি নিজে উকিল হিসেবে লড়াই লড়েননি, তিনি একজন মামলাকারী হিসেবে, আবেদনকারী হিসেবে সেখানে গিয়েছিলেন, এবং তাকে বলার সুযোগ দিয়েছিল সর্বোচ্চ ন্যায়ালয়, এবং তার ফলে তিনি বলতে পেরেছেন। এবং তিনি বলে কার্যত তার লোকেরা এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যেভাবে সব জায়গায় একটা হাইপ তোলার চেষ্টা করা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখো বাংলার জন্য লড়াই লড়ছে। বাংলার মানুষ আগেই জানে এটা নাটক, বাংলার মানুষ জানে এটা নাটক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে নাটকগুলো করছেন সেগুলো আমরা জানি। 2011 ক্ষমতা আসার পর থেকে আজ পর্যন্ত আমরা যা দেখেছি সব কিন্তু বুঝিয়ে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অনেক কিছু বলেন, কিন্তু নিট ফল হয় সাধারণ মানুষের ক্ষেত্রে বিগ জিরো। বাজেট নিয়ে যদি দেখেন, বাজেটেও দেখবেন একই অবস্থা হচ্ছে। বাজেটে যখন তিনি বেকার ভাতা দেওয়ার কথা বলেন না, মানে যুব সাথী, তখনই বোঝা যায় এই রাজ্যে 1,500 টাকা দিয়ে বেকার ছেলেদের যন্ত্রণা আরো তিনি বাড়ি দিতে চাইছেন। 21 থেকে 45 বছর বয়সী যারা চাকরি পাবে না, তারা 1,500 টাকা করে মাসে পাবে। আসলে চাকরির এখানে জায়গা নেই, তাই বেকার ভাতার উপরে টিকিয়ে রাখার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি। যদিও তার এই সমস্ত পরিকল্পনাগুলো ব্যর্থ হয়ে গেছে, কারণ তিনি আর এসব করতে পারবেন না। তবে তার মধ্যে তিনি যে সুপ্রিম কোর্টে যে কথাগুলো বলে এসছেন, যেভাবে বলে এসছেন, যেটা বাংলার বুকে অনেককে হয়তো বা ভাবতে বাধ্য করছিল যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই লড়ছেন, কিন্তু তার সমস্ত নাটক যে শেষ হয়ে গেছে এটা কিন্তু নরেন্দ্র মোদী পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। গতকাল রাজ্যসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যে কথা বলেছেন না, সেই কথা শোনার পরে আপনি বুঝে যাবেন যে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সুপ্রিম কোর্টে যাওয়ার নাটক, যেটা নিয়ে আমারও প্রতিবেদন আছে, অ্যাকচুয়ালি কি শুনুন। हमारे टीएमसी के साथियों ने काफी कुछ कहा, जरा खुद को अपने गरेबा में देखें। निर्मम सरकार पतन के जितने भी पैरामीटर्स हैं, उन सब पैरामीटर्स में नए रिकॉर्ड बनाते जा रहे हैं, और यहां उपदेश दे रहे हैं। क्या हाल करके रखा हुआ है। ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है, लेकिन इनको कोई परवाह नहीं है। सत्ता सुख के सिवाय कोई आकांक्षा नहीं है, और वे यहां उपदेश देते हैं। घुसपैठ, दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं। और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं, बेटे बेटियों के जिंदगी पर खतरे पैदा हो रहे हैं। लेकिन उनके लिए महिलाओं पर अत्याचार होते रहे।
सत्ता नीति के सिवा कुछ करना नहीं, और वो यहां पर हमें उपदेश दे रहे हैं। और ऐसे चिंताजनक सभी विषयों पर आंखें मूंद करके बैठे हुए वो लोग हैं। শুনলেন, কার্যত এটা দেশবাসী এবং সমস্ত বঙ্গবাসীর কাছে একটা স্পষ্ট কথা, যেটা পরিষ্কার করে নরেন্দ্র মোদী বলেছেন যে সুপ্রিম কোর্টে ছুটে যেতে হয়, নাম না করে বলেছেন টিএমসির যারা মানে আর কি অনেক কথা বলছিলেন সেখানে রাজ্যসভায় দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে বলেছেন যে নির্মম সরকার যারা ঘুষপেটিয়া মানে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এই দেশে থাকার জন্য, এই দেশে রাখার জন্য এবং এই তাদের হয়ে যাতে ভোট দেয় তার জন্য লড়াই লড়ছে। আর সত্যি তাই, মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে আজ পর্যন্ত আমরা দেখে এসেছি বারংবার একটা কথার উপর কিন্তু রিজিড ছিল যে কারোর নাম কাটা যাবে না, কারোর নাম বাদ দেওয়া যাবে না। কিন্তু যখনই 58 লক্ষ নাম বাদ গেছে, যখনই হুড়মুড় করে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা পালাচ্ছে, তারা বুঝে গেছে যে এই দেশে, এই রাজ্যে থাকা যাবে না। কারণ এসআইআর হলেই অলরেডি তাদের নাম বাদ যাবে এবং বাদ গেলেই একদম খোঁজাখুঁজি শুরু হবে। কারণ শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে আগে হবে বাছাই, তারপরে হবে ছাঁটাই। তো বাছাই যখন হচ্ছে তখনই দেখা গেছে এদের নাম বাদ আছে, তারপরে ছাঁটাই মানে এবার ছেটে দেওয়া হবে, বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাই তাদের হাতে পড়ে, বিএসএফ এর হাতে পড়ে এবং কেন্দ্রীয় সরকারের বাহিনী, রাজ্য সরকারের বাহিনী এদের হাতে পড়ে বাংলাদেশের বাইরে যাওয়ার চেয়ে ভালো আগে কেটে পড়া। তাই দেখবেন আপনারা বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, যাদেরকে আমরা ভাবিনি এরা বাংলাদেশের অনুপ্রবেশকারী, তারাও কিন্তু পালিয়ে গেছে। বহু জায়গায় বহু ফেরিওয়ালা গায়েব হয়ে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখে বুঝে গেছেন যে সিঁদুরে মেঘ, বিপদ একদম ঘাড়ের কাছে। কারণ তিনি জানেন এই রাজ্যের মানুষ মুখিয়ে আছে পরিবর্তন করার জন্য, শুধুমাত্র তার সাপোর্টে আছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিম, যারা এই রাজ্যে একদম তৃণমূল কংগ্রেসের কোর ভোটার বলে তারা ভাবেন। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে চিৎকার করেছিলেন একদম লোকসভায় দাঁড়িয়ে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন তাদের ভোটে জেতেন। তাই তিনি চাইছেন যাতে অনুপ্রবেশকারীদের নাম বাদ না যায়। তাই তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে। তার এই যে নাটক, এই নাটক যে বাংলাকে বাঁচাতে নয়, কার্যত বাংলাকে আরো একবার পাঁকের মধ্যে পুঁতে দেওয়ার জন্য, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে এই বাংলায় কোনো চাকরি নেই। চাকরি আছে, চাকরি থাকলে বেকার ভাতা হতো, মানে এই যুবসাথী হতো না। মহিলাদের কোনো জায়গা নেই যেখানে তারা কোনো কিছু ব্যবসা করে দাঁড়াবে, যেটা উড়িষ্যায় আছে। সরকার মহিলাদের ব্যবসা করার জন্য সহায়তা করছে। এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে সাহায্য করছেন না, শুধুমাত্র আর্থিক কিছু অনুদান দিচ্ছেন। কত টাকা? 1500 টাকা। 1000 টাকা দিয়েছিলেন, 1200 টাকা দিয়েছিলেন, তারপর আরো 500 বাড়ালেন। মানে যতবার ক্ষমতা থেকে তার চলে যাওয়ার সময় হবে বা ভোট আসবে তখনই তিনি 500 বাড়াবেন, এটা তিনি ধরে রেখে দিয়েছেন। তাই 500 থেকে শুরু করে ওটা 1000 হয়েছিল, আর 1200 হয়েছিল, 500-700 থেকে শুরু করে 1000-1200 হয়েছিল, এবং তারপর এখন 1500-1700, অর্থাৎ 500 করে বাড়াবে। যখনই দেখবেন যে ভোটে ডাহা হারার জায়গা আছে তখনই তিনি 500 করে বাড়িয়ে দিচ্ছেন। অর্থাৎ তিনি কার্যত মানুষকে চাকরি দেওয়া, মানুষকে ব্যবসা করা, মানুষকে শিল্প করার সুযোগ দেওয়া, কোনো দিকে তিনি নেই। তিনি শুধু আছেন এই রকম করে ভাতা দিয়ে টিকে থাকার জন্য। আর যেটা বাংলার মানুষ ধরে ফেলেছে, তার সব কিছু ধরে ফেলেছে। বাংলার মানুষ বুঝে গেছে একজন মা 1500 টাকা পাবেন, 1500 টাকা বা 1700 টাকা পাবেন। ধরে নিচ্ছে তিনি 1700 টাকা পাচ্ছেন। তার ছেলে যদি বেকার থাকে তাহলে পাবে 1500 টাকা। আচ্ছা, সংসার তার চলবে, তার ছেলের ভবিষ্যৎটা কি আছে? সেই মা কিন্তু অবাক হয়ে ভাববে ভবিষ্যৎ তো কিচ্ছু নেই, কারণ এখানে তো শিল্প আসবে না, তাই আমার ছেলেকে দিয়ে দিয়েছে ভাতা। চাকরি হবে না, তাই ভাতা দিয়ে দিয়েছে। আর চাকরিগুলো এখানে বিক্রি হবে, চড়া দামে বেচবে কোনো মন্ত্রী, ওই পার্থ চ্যাটার্জি বা অন্য কারোর মতো। তাই সেদিন যাতে না আসে তার জন্য কিন্তু এই রাজ্যের সমস্ত মানুষ মুখিয়ে আছে। আর এই মুখিয়ে থাকা মানুষকে এবং মানুষের ভোটের হাত থেকে বাঁচতে গেলে একটাই রাস্তা, সেটা হচ্ছে ভুয়ো ভোটারদের দিয়ে ভোট দেওয়ানো। আর সেখানে কিন্তু কাঁচি চলে গেছে, এবং এই কাঁচি যে চলে গেছে তার ফলে কি হয়েছে, বহু ভুয়ো ভোটার বাদ হয়ে গেছে এবং বহু বাংলাদেশের অনুপ্রবেশকারীরা পালিয়ে গেছে। এবার তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আরও একবার লড়াই লড়ছে। মানে যেভাবেই হোক 2024 সালে যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্ট অনুযায়ী যেন ভোট হয়, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা, বা মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করতে চাইছেন বলে অভিযোগ। এই অভিযোগ কিন্তু বিরোধীরা বারবার তুলছেন। আর আজকে নরেন্দ্র মোদীর যে বক্তব্য আমরা শুনলাম, সেই বক্তব্য পরিষ্কার করে বলে দিচ্ছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত বাংলার উন্নতি চায় কি? চায় না। চায় অনুপ্রবেশকারীরা আসুক, তাদের পার্টি জিতুক এবং তাদের উন্নতি হোক। তাই তার বাড়ির লোকেরা
শুধুমাত্র সমাজ সেবা করে কোটিপতি হতে পারে, কিন্তু আপনার আমার বাড়ির লোকেরা পারবে না। আপনার আমার বাড়ির লোকেরা ভাতার উপর নির্ভরশীল হয়ে যাবে। কবে ভাতা আসবে তবে বাঁচবে। সিভিক ভলেন্টিয়ারে কাজ করা ছেলেমেয়েরা তাদের অসুরক্ষিত ভবিষ্যৎ নিয়ে এগোচ্ছে। পুলিশ কর্মী যেখানে প্রচুর নিয়োগ হতে পারে, সেই পুলিশ কর্মীকে নিয়োগ না করে তাদের সমগোত্রীয় কাজ খাটিয়ে নেওয়া, এই সমস্ত বেকার ছেলে মেয়েদের দিয়ে এটা কতটা ঠিক হচ্ছে এগুলো ভাবতে হবে। আর এগুলো বাংলার মানুষ ভাবছে। তাই সিভিক ভলেন্টিয়াররা ভাবছে মাত্র 1000 টাকা, প্যারা টিচাররা ভাবছে আমাদের বাড়লো কোথায় এই সামান্য টাকা, আশা কর্মীরা ভাবছে আমাদের বাড়লো কি এই সামান্য টাকা। একজন সিভিক ভলেন্টিয়ার 1000 টাকা বাড়বে, একজন প্যারা টিচার, একজন আশা কর্মী, একজন অঙ্গনওয়াড়ি কর্মী এদের সামান্য কিছু বাড়লো। তাই ভাবছে সবাই, এবং ভাবছে বলে তারা ভাবছে পরিবর্তন করতে হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই খুব চালাকি করে আবারও পুরনো বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিমদের ভোট নেওয়ার জন্যই মনে হয় সুপ্রিম কোর্টে গিয়েছেন। তাই নাটকটা কিন্তু কার্যত ধরা পড়ে গেছে দেশবাসীর কাছে। আর নরেন্দ্র মোদী পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে এই সমস্ত নাটক কিন্তু শেষ। যেভাবে তিনি পারেননি আটকাতে ওয়াকফকে নিয়ে, যেভাবে তিনি পারেননি আটকাতে এসআইআর, যেভাবে তিনি পারেননি সিএ, সেভাবে তিনি পারবেন না এই রাজ্যের সরকার বদলকে আটকাতে। আর এটা পরিষ্কার হয়ে গেছে। তাই সব নাটক শেষ, পরিষ্কার করে দিলেন নরেন্দ্র মোদী। কে ঠিক না? জানাবেন আপনি কি ভাবছেন, আপনার কি মনে হয় পরিবর্তন হবে নাকি হবে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দৌড়ে যাওয়া সুপ্রিম কোর্ট, এটা কি নাটক ছিল? এবং এই নাটকটা কিসের জন্য? বাংলার মানুষের জন্য নাকি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানদের ভোটটা পাওয়ার জন্য? জানাবেন আপনি। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নজর রাখবেন কিন্তু পরের রুদ্রবার্তাতে। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।